রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অথবা যুদ্ধ, এ দুইয়ের একটি বেছে নিতে হবে ইরানকে। 1.5 শতাধিক রেফালে যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ভারত। নতুন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল নির্মাণ তুরস্কের, সংগ্রহ করবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে খুশি করতে ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার দখল ভারতের। ইসরায়েল থেকে $9 বিলিয়ন অস্ত্র চুক্তি ক্রয় চূড়ান্ত ভারতের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অথবা যুদ্ধ মোকাবেলা, এই দুইয়ের যে কোনো একটি বেছে নিতে হবে ইরানকে। আমার মনে হয় ইরান যুদ্ধ মোকাবেলার পরিবর্তে আমাদের সাথে চুক্তি করতে বেশি আগ্রহী হবে, আর আমি জানি তারা আমাদের সাথে চুক্তি করতে চায়। মঙ্গলবার জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরুর আগের দিন সোমবার ট্রাম্প সাংবাদিকদের এই কথা বলেন। ট্রাম্প বলেন, মঙ্গলবার জেনেভায় আলোচনায় আমি পরোক্ষভাবে জড়িত থাকব। মঙ্গলবার জেনেভায় আলোচনা উপলক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে একটি টিম সোমবার পৌঁছেছে জেনেভায়। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই দিন গেছেন জেনেভায়। জেনেভা আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরানে। ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও রণতরীর সংখ্যা বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র। এর প্রাথমিক লক্ষ্য ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল। দ্বিতীয় লক্ষ্য, আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালানো। যুক্তরাষ্ট্র যেমন আরব সাগর সহ মধ্যপ্রাচ্যে সমরসজ্জা বৃদ্ধি করে চলছে, ইরান তেমনি পাল্টা পদক্ষেপ হিসেবে সোমবার থেকে হরমুজ প্রণালীতে শুরু করেছে সামরিক মহড়া। সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ব্রিটেনের ঘাঁটি থেকে ফুয়েল ট্যাঙ্কার ও যুদ্ধবিমান সরিয়ে আনা শুরু করেছে মধ্যপ্রাচ্যের আশেপাশের ঘাঁটিতে। শুক্রবার জর্ডানের আকাশসীমায় নতুন করে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের অনেক যুদ্ধবিমান। গত 6 ফেব্রুয়ারি ওমানের মাস্কটে আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার জেনেভায় শুরু হয়েছে দ্বিতীয় দফা আলোচনা। সোমবার জেনেভায় যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় আছি। টেবিলে জানি তা হলো হুমকির কাছে আত্মসমর্পণ। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চেষ্টা করে যাচ্ছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো চুক্তির মূল্য লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখা। ফ্রান্স থেকে 1.5 শতাধিক রেফালে ফাইটার জেট কিনতে যাচ্ছে ভারত। এতে দেশটির ব্যয় হবে প্রায় $50 বিলিয়ন। চলতি সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্স থেকে বিপুল সংখ্যক রেফালে ফাইটার জেট কেনার অনুমোদন দিয়েছে। ভারতের কাছে বর্তমানে 36টি রেফালে ফাইটার জেট রয়েছে। ইতিমধ্যে আরও 24টি রেফালে ফাইটার জেট কেনার অর্ডার দেওয়া হয়েছে ভারতীয় নেভির জন্য। এর বাইরে নতুন করে 114টি রেফালে ফাইটার জেট কেনার অনুমোদন দিল চলতি সপ্তাহে। নতুন 114টি রেফালে কেনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $40 বিলিয়ন। প্রকাশিত খবরে বলা হয়েছে, 114টি নতুন রেফালে ফাইটার জেটের মধ্যে 18 থেকে 20টি তৈরি করবে ফ্রান্সে, বাকি 96টি তৈরি হবে ভারতে। এ লক্ষ্যে ফ্রান্স ভারতকে রেফালে তৈরির প্রযুক্তি হস্তান্তর করবে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে ভারত ফ্রান্সের এসব যুদ্ধবিমান তৈরি করবে ফ্রান্সের কাছ থেকে লাইসেন্স ও প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে। ভারত অনেকদিন ধরে রাশিয়ার 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট SU-57 কেনার চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে ভারত বড় ধরনের 3টি সমস্যার সম্মুখীন। প্রথমত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত, এর দাম অনেক বেশি। এবং তৃতীয়ত, ভারত নিজ দেশে এ বিমান তৈরি করলে রাশিয়ার কাছ থেকে পূর্ণ প্রযুক্তিগত সহায়তা পাবে না। অপরদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও একই কারণে ভারত কিনতে পারছে না F-35 5th জেনারেশন ফাইটার জেট। ফলে আপাতত ভারত সহসা 5th জেনারেশন ফাইটার জেটের অধিকারী হতে পারছে না। সে কারণে পাকিস্তানের বিরুদ্ধে মে মাসের যুদ্ধে ভারত চীনা তৈরি যুদ্ধ বিমানের আক্রমণে রেফালে ফাইটার জেট হারালেও সেই ফ্রান্স থেকেই আবার সংগ্রহ করতে যাচ্ছে বিপুল পরিমাণ যুদ্ধ বিমান। এক্ষেত্রে সমালোচনা এড়াতে ভারত সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সঙ্গে নিজ দেশে যৌথভাবে এই যুদ্ধ বিমান তৈরির। তবে যেহেতু ভারত রেফালে ফাইটার জেট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টিকতে পারেনি, তাই বিপুল পরিমাণ এই যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ ঘিরে সমালোচনা করছেন অনেকে।
ভারত ইসরায়েল থেকে $9 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত করেছে। এর ফলে ফ্রান্সের পর ইসরায়েল হতে যাচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। ফোর্বস সোমবার প্রকাশ করেছে এই খবর। চুক্তি অনুযায়ী ভারত ইসরায়েল থেকে সংগ্রহ করবে বিপুল পরিমাণ এয়ার লঞ্চড অ্যাডভান্সড মিসাইল, যা পাকিস্তানের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই মিসাইলের আওতা 300 কিলোমিটার এবং ভূমি ও সমুদ্র জাহাজে হামলা চালাতে পারে এই মিসাইল। অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে ইসরায়েলের সমরাস্ত্র নির্মাতা রাফাল নির্মিত 1000 প্রেসিশন গাইডেড বোমা। এছাড়া রয়েছে এলভিড সিস্টেম নির্মিত বিপুল পরিমাণ এয়ার টু সারফেস মিসাইল। এর আওতা 250 কিলোমিটার। রাশিয়ার তৈরি MKI-30 এবং MiG-29 যুদ্ধ বিমান থেকে ছোড়া যাবে এই মিসাইল। আর রয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত এয়ার লোরা এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার দখল করেছে ভারত। এর মাধ্যমে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত বিশ্বাসঘাতকতার পরিচয় দিল তেহরানের সাথে। ভারতীয় কোস্টগার্ড গত 6 ফেব্রুয়ারি মুম্বাই উপকূল থেকে 100 নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরে অবস্থানের সময় ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার দখল করে। সোমবার এই ঘটনার খবর প্রকাশিত হবার পর সামনে আসলো কিভাবে নয়াদিল্লি মুখ ফিরিয়ে নিল ইরানের ওপর থেকে। ভারতীয় কোস্টগার্ড আটককৃত 3টি তেলবাহী ট্যাঙ্কারের নাম রেসলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া। এগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের। 500 কিলোমিটার পাল্লার এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এর পরীক্ষা চালাতে যাচ্ছে তুরস্ক। এর নাম 300ER। তুরস্কের বিখ্যাত রকেট সান নির্মিত এই মিসাইল রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রতিহত করতে সক্ষম। রকেট সানে 300ER মিসাইল উদ্ভাবন তুরস্কের সমরাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে আরেক ধাপ বড় ধরনের অগ্রগতি। চলতি বছরই তুরস্ক নতুন উদ্ভাবিত এই মিসাইলের পরীক্ষা চালাবে। মিসাইলটি প্রচলিত অ্যাডভান্সড ফাইটার জেট ও ড্রোন যুদ্ধ বিমান থেকে ছোড়া যাবে। তুরস্কের 300ER এয়ার লঞ্চড মিসাইল তৈরির উদ্দেশ্য ভূমি থেকে ছোড়া মিসাইল প্রতিহত করা। তুরস্কের তৈরি প্রথম জেট চালিত ড্রোন বিমান কিজেলেলমা বহন করতে পারবে এই মিসাইল। তবে মিসাইলটি পরীক্ষার প্রস্তুতি পর্বে এই সংগ্রহের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ভারতের কাছে রয়েছে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ফলে পাকিস্তানের কাছে এই মিসাইল থাকলে ভারতের পক্ষ থেকে হুমকি হ্রাস পাবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান ইতোমধ্যে সংগ্রহ করেছে তুরস্কের বেরাক্তার ও আকিঞ্চি ড্রোন বিমান। কিজেলেলমা ড্রোন বিমানও তারা সংগ্রহের কথা জানিয়েছে তুরস্ককে। ফলে পাকিস্তান তাদের প্রচলিত যুদ্ধ বিমান ও কিজেলেলমা ড্রোন বিমান থেকেও ব্যবহার করতে পারবে 300ER মিসাইল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপপুঞ্জগুলো ইরানের জন্য কেবল ভূখণ্ড নয়, বরং এগুলো এক একটি অজেয় দুর্গ এবং অজেয় বিমানবাহী রণতরী। সোমবার পারস্য উপসাগরে IRGC নৌবাহিনীর এক মহড়া চলাকালীন তিনি জানান, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ওপর ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা জলসীমার ওপর, আকাশপথে এবং সমুদ্রের তলদেশে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে। তিনি উল্লেখ করেন, এই অঞ্চল দিয়ে প্রতিদিন প্রায় 80টি বড় জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার চলাচল করে এবং ইরান এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাংসিরি বলেন, পারস্য উপসাগরের এই দ্বীপগুলো ইরানের জাতীয় সম্মান এবং নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। ইরান এই দ্বীপগুলো রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে ইরান তার যথাযথ জবাব দেবে। মহড়ার সময় IRGC তাদের নতুন কিছু মিসাইল প্ল্যাটফর্ম, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করেছে। তাংসিরি জানান, তাদের ব্যবহৃত সরঞ্জামগুলোর অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম এবং এগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। IRGC কমান্ডার জোর দিয়ে বলেন, পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। এখানে কোনো বিদেশি শক্তির উপস্থিতির প্রয়োজন নেই। তিনি বিদেশি সামরিক শক্তির উপস্থিতিকে এখন এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। এই সামরিক মহড়া ও বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কূটনৈতিক আলোচনা চলছে। অ্যাডমিরাল তাংসিরির এই কঠোর বার্তা মূলত আঞ্চলিক প্রতিপক্ষ এবং বিদেশি শক্তিগুলোর প্রতি ইরানের সামরিক শক্তির একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সাম্প্রতিক সামরিক মহড়াকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে স্থল অভিযানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, ইয়েমেনের যোদ্ধারা এখন কেবল মিসাইল বা ড্রোন নয়, বরং সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলার প্রস্তুতি নিচ্ছে। আনসারুল্লাহর যোদ্ধারা আল আকসা ফ্লাড নামক বিশেষ সামরিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন।
গোয়েন্দা তথ্যে দেখা গেছে তারা ইসরায়েলি বসতি এবং সামরিক আউটপোস্টের আদলে তৈরি করা মডেলে আক্রমণ চালানোর মহড়া দিচ্ছেন। ইসরায়েলি সামরিক বিশ্লেষক আমির বোহবতের মতে এই ভিডিওগুলো কেবল প্রচারণার জন্য নয়, বরং এটি একটি সুসংগঠিত সামরিক পরিকল্পনার অংশ। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েল দক্ষিণ দিকের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইলাত শহর এবং এর আশেপাশের সীমান্ত এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এই এলাকা দিয়ে অনুপ্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতদিন আনসার আল্লাহকে কেবল দূরপাল্লার মিসাইল এবং ড্রোন হামলার হুমকি হিসেবে দেখা হতো, কিন্তু এখন ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারীরা তাদের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনছেন, কারণ তারা আশঙ্কা করছেন দূরদেশ থেকে এসেও যোদ্ধারা সীমান্ত দিয়ে ভেতরে ঢুকে পড়তে পারে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আনসার আল্লাহ এই মহড়া চালিয়ে আসছে। ইয়েমেনের সানা প্রদেশে বিপুল সংখ্যক মানুষ এই সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং তারা ফিলিস্তিনের স্বাধীনতায় লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইসরায়েলি কর্মকর্তারা এই হুমকিকে খাটো করে দেখছেন না। তারা স্বীকার করেছেন আনসার আল্লাহর সক্ষমতা দিন দিন বাড়ছে এবং তারা যে কোনো জটিল পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছেন। ইয়েমেনের এই সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন একটি মাত্রা যোগ করেছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন হিজবুল্লাহ ধৈর্য ধারণ করছে ঠিকই, কিন্তু বর্তমান এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে হিজবুল্লাহর অবস্থান পরিষ্কার করেন। শেখ নাইম কাসেম বলেন, হিজবুল্লাহ বর্তমানে দুটি সুনির্দিষ্ট কারণে ধৈর্য ধরছে। প্রথমত, লেবানন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা এবং রাষ্ট্রকে তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, দেশের বর্তমান নাজুক পরিস্থিতিতে জনগণের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার কথা বিবেচনা করা। তিনি স্পষ্ট করেন, এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, গত নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করছে। লেবাননের ভূখণ্ডে এখনও ইসরায়েলি দখলদারিত্ব বজায় রয়েছে এবং তারা একের পর এক অনুপ্রবেশ ও বিস্ফোরণ ঘটাচ্ছে। তিনি বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি যারা মানুষ, জীবন এবং শক্তিকে ধ্বংস করতে চায়। হিজবুল্লাহ প্রধান পুনর্ব্যক্ত করেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র, সেনাবাহিনী এবং জনগণ এই ত্রিবিধ প্রতিরক্ষা কাঠামো অত্যন্ত জরুরি। যারা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের দাবি তুলছেন তাদের সমালোচনা করে তিনি বলেন, এটি একটি ভয়াবহ ভুল যা কেবল ইসরায়েলের উদ্দেশ্যই সফল করবে। শেখ কাসেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ একটি স্বাধীন এবং সার্বভৌম লেবানন দেখতে চায়, যেখানে অভ্যন্তরীণ সিদ্ধান্তগুলো কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই নেওয়া হবে। অন্যথায় লেবানন অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং ইসরায়েলি সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক ও রাজনৈতিক সমাধান ব্যর্থ হলে হিজবুল্লাহ তাদের পরবর্তী পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি পুলিশ জানিয়েছে, রমজান মাসে শান্তি শৃঙ্খলা রক্ষার নামে তারা এই পদক্ষেপ নিচ্ছে। ফিলিস্তিনিরা বলছেন এটি ইবাদতে বাধা দেওয়ার অজুহাত। জেরুজালেমের সিনিয়র পুলিশ অফিসার আরাথ ব্রেভারম্যান জানিয়েছেন, রমজান মাস জুড়ে আল আকসা মসজিদে এবং এর আশেপাশের এলাকায় দিনরাত 24 ঘন্টা হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বিশেষ করে জুমার নামাজের সময় যখন মুসল্লিদের ভিড় সবচেয়ে বেশি থাকে, তখন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। ইসরায়েলি পুলিশ অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য মাত্র 10,000 পারমিট ইস্যু করার সুপারিশ করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরায়েল সরকার। গত বছরগুলোতেও দেখা গেছে বয়স ও লিঙ্গের ভিত্তিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে অনেক মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ জর্ডান পরিচালিত ওয়াকফ কমিটিকে মসজিদের ভেতরে নিয়মিত প্রস্তুতি নিতে বাধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে মুসল্লিদের রোদের সুরক্ষা দেওয়ার জন্য শেড তৈরি করা এবং অস্থায়ী মেডিকেল ক্লিনিক স্থাপন। সংবাদে বলা হয়েছে, রমজান শুরুর আগের সপ্তাহে অন্তত 33 জন ওয়াকফ কর্মচারীকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষিদ্ধ করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা একে আল আকসার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছে। আল আকসা মসজিদ ফিলিস্তিনি মুসলিমদের ধর্মীয় ও জাতিসত্তার প্রতীক এবং দীর্ঘদিনের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু। গত কয়েক বছরে রমজান মাসে ইসরায়েলি পুলিশের অভিযান এবং চরমপন্থী ইহুদিদের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই বছরও ইসরায়েলি কট্টরপন্থী মন্ত্রীদের পক্ষ থেকে বিধিনিষেধ বাড়ানোর দাবি জানানোয় পরিস্থিতি আরও থমথমে হয়ে আছে। এদিকে পবিত্র রমজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে দমন-পীড়ন ও বিধিনিষেধ আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আল-আকসা মসজিদের একজন বিশিষ্ট ইমামকে পবিত্র প্রাঙ্গণ থেকে বহিষ্কার এবং এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার মধ্য দিয়ে এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের খতিব এবং জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরিকে আগামী 6 মাসের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হলেও ফিলিস্তিনিরা একে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে পশ্চিম তীরের কালকেলিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় ইসরায়েলি সেনারা সরাসরি গুলি চালালে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া গত 24 ঘন্টায় পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু ফিলিস্তিনি মালিকানাধীন স্থাপনা ও কৃষি জমি বাজেয়াপ্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘরবাড়ি তল্লাশির নামে ব্যাপক ভাঙচুরের খবরও পাওয়া গেছে। ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, রমজানের আগে ইসরায়েলের এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। বিশেষ করে আল-আকসা মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের প্রবেশাধিকার নিশ্চিত না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিজেদের ভূখণ্ড রক্ষায় গত 4 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার বিপক্ষে লড়াই করছে ইউক্রেন। প্রাণ গেছে বহু ইউক্রেনীয় সেনার। এতে ক্রমেই তীব্র হয়ে উঠছে দেশটির জনসংখ্যা সংকট। এই অবস্থায় জন্মহার সংকট নিরসনে অভিনব এক সমাধান বের করেছে ইউক্রেন। যুদ্ধরত সেনাদের শুক্রাণু ও ডিম্বাণু ফ্রিজে সংরক্ষণের ব্যবস্থা করছে দেশটি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন শুক্রাণু ফ্রিজিং করার সিদ্ধান্ত নিতে হলো ইউক্রেনকে? সম্মুখ যুদ্ধে সেনা সদস্যদের মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই সেনা সদস্যের সন্তান ধারণ বা ভবিষ্যৎ পরিবার গঠন অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই মূলত শুক্রাণু সংরক্ষণের ব্যবস্থা করছে দেশটি। আর এই প্রক্রিয়া চালু আছে 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই। এর ফলে সেনারা আহত হয়ে তাদের প্রজনন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যতে সন্তান নেওয়ার সুযোগ থাকে। যুদ্ধের প্রথম থেকে বেসরকারি ফার্টিলিটি ক্লিনিকে শুক্রাণু সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়। এবার তার রাষ্ট্রীয় অর্থায়নের মাধ্যমে ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। এ ব্যাপারে আইন প্রণয়নে যুক্ত দেশটির এমপি অক্সানা দিমিত্রিয়েভা বলেন, আমাদের সেনারা দেশের ভবিষ্যৎ রক্ষা করছে, কিন্তু নিজের ভবিষ্যৎ হারাতে পারে, তাই তাদের এই সুযোগ দিতে চেয়েছি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুদ্ধের ফ্রন্ট লাইনে থাকা অনেক সেনারাও। এ নিয়ে একজন সেনা বলেন, আমাদের পুরুষরা মারা যাচ্ছে, ইউক্রেনের জিন পুল কমে যাচ্ছে, এটা আমাদের জাতির টিকে থাকার প্রশ্ন। ওই সেনা সদস্যের ভাষ্য, তিনি যদি যুদ্ধে মারা যান তবে তার স্ত্রী সেই শুক্রাণু ব্যবহার করে সন্তান নিতে পারবেন। তাছাড়া যুদ্ধের ময়দানে মৃত্যু ঝুঁকি ছাড়াও যুদ্ধের চাপ অনেকের প্রজনন ক্ষমতাও কমিয়ে দিচ্ছে। এসব সমস্যার সমাধান হিসেবেই এই সিদ্ধান্ত, যদিও এ নিয়ে কিছু বিতর্ক আছে। শুক্রাণু ফ্রিজিং করার এই পদ্ধতিকে অনেকে স্বাগত জানালেও এ নিয়ে বিতর্ক রয়েছে। কেননা পূর্বে বলা হয়েছিল কোনো দাতা মারা গেলে তার সংরক্ষিত নমুনা ধ্বংস করে ফেলতে হবে। এরপর এক যুদ্ধ বিধবা স্বামীর ফ্রিজিং করা শুক্রাণু ব্যবহার করতে চাইলে সরকারের পক্ষ থেকে বাধা পান। পরবর্তীতে বিষয়টি নিয়ে তীব্র জনরোষ তৈরি হলে আইন সংশোধন করা হয়। ফলে এখন কোনো সেনা মারা গেলেও এটি 3 বছর পর্যন্ত সরকারি খরচে সংরক্ষণ করা হবে। এ সময়ের মধ্যে চাইলেই ওই যুদ্ধ বিধবা তা ব্যবহার করতে পারবেন। রাশিয়ার আগ্রাসন শুরুর আগে থেকেই জনসংখ্যার সংকটে ছিল ইউক্রেন। পরবর্তীতে যুদ্ধ শুরু হলে সেটি আরও তীব্র হয়। যুদ্ধের কারণে অনেক তরুণ ও সুস্থ পুরুষ মারা গেছেন। তাছাড়া প্রাণ ভয়ে দেশ ছেড়েছেন লাখো ইউক্রেনীয়, যারা এখনো দেশে ফেরেননি। এমন প্রেক্ষাপটে একরকম বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জানিয়ে এমপি দিমিত্রিয়েভা বলেন, আমরা অনেক তরুণকে হারিয়েছি, তাদের জায়গা পূরণ করতে হবে। এই কর্মসূচি জনসংখ্যা পরিস্থিতি উন্নত করার ছোট একটি পদক্ষেপ। কিয়েভের রাষ্ট্রীয় প্রজনন চিকিৎসা কেন্দ্রে জানুয়ারি থেকে সেনাদের জন্য এই কর্মসূচি চালু হয়েছে। যদিও শুক্রাণু সংগ্রহের জন্য এখন পর্যন্ত মাত্র কয়েকজন নাম লিখিয়েছেন, তবে কর্তৃপক্ষ আশা করছে আগামীতে চাহিদা বাড়বে। কেননা যুদ্ধের ফ্রন্টলাইনে গিয়ে সেনাদের যৌন জীবন ও প্রজনন সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে।
এদিকে নতুন সমস্যা হলো যুদ্ধের অনিশ্চিত জীবনে অনেকেই গর্ভবতী হতে চাচ্ছেন না। তাছাড়া শুক্রাণু সংরক্ষণ কর্মসূচিতে সব ইউক্রেনীয় সেনা রাজি হবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এমন প্রেক্ষাপটে শুক্রাণু সংরক্ষণের এই কর্মসূচিকে কেবল ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির আলোকে না দেখে দেশের ভবিষ্যৎ রক্ষার চেষ্টা হিসেবে দেখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের সরকার। চীন আবারও প্রমাণ করল যে তাদের মহাকাশ কর্মসূচি কেবল প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রদর্শন নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার বাস্তবায়ন। হাইনান প্রদেশের ওয়েন চেং স্পেস লঞ্চ স্যাটেলাইট সাইট থেকে উৎক্ষেপিত লং মার্চ 10 রকেটের পরীক্ষামূলক ফ্লাইট এবং প্রথম ধাপ সমুদ্রের সফল পুনরুদ্ধার, এই দুই ঘটনা মিলিয়ে চীনের চন্দ্রাভিযান পরিকল্পনায় একটি নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। চীনের ঘোষিত লক্ষ্য 2030 সালের আগেই নভোচারীকে চাঁদে অবতরণ করানো। এই লক্ষ্য অর্জনের পথে লং মার্চ 10 কেবল একটি রকেট নয়, এটি চীনের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প, অর্থনৈতিক শক্তি, সামরিক নাগরিক সমন্বয় এবং ভূরাজনৈতিক অবস্থানকে একত্রে প্রতিফলিত করে। লং মার্চ 10 যা চীনের বহুল ব্যবহৃত এবং লং মার্চ সিরিজের নতুন প্রজন্মের ভারী উৎক্ষেপণ যান, বিশেষভাবে নকশা করা হয়েছে চন্দ্র অভিযানের জন্য। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে চীনের নতুন প্রজন্মের মানববাহী মহাকাশযান মেংঝৌকে কক্ষপথে স্থাপন করা এবং পরবর্তী চন্দ্রপথে পাঠানোর সক্ষমতা নিশ্চিত করা। মেংঝৌ মহাকাশযানটি পুরনো শেনঝৌ ক্যাপসুলের উত্তরসূরি। এটি দীর্ঘমেয়াদে গভীর মহাকাশ মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে চাঁদে অবতরণ ও প্রত্যাবর্তন দুটি অন্তর্ভুক্ত। লং মার্চ 10-এর প্রথম ধাপ সমুদ্রে পুনরুদ্ধার করা সম্ভব হওয়া ইঙ্গিত দেয় যে চীন আংশিক পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির দিকে দৃঢ়ভাবে এগুচ্ছে, যা উৎক্ষেপণ ব্যয় কমানো এবং মিশনের ঘনত্ব বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনর্ব্যবহার যোগ্যতা এবং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এই ধারণা ব্যাপক সাফল্য পেয়েছে। চীন দীর্ঘদিন ধরে রাষ্ট্র নিয়ন্ত্রিত মহাকাশ কর্মসূচির উপর নির্ভরশীল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা পুনরুদ্ধার প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। প্রথম ধাপ সমুদ্রে পুনরুদ্ধার করার সক্ষমতা অর্জন মানে হলো ভবিষ্যতে তারা উলম্ব অবতরণ কিংবা ভাসমান প্ল্যাটফর্ম ল্যান্ডিংয়ের মতো আরও উন্নত পদ্ধতির দিকে অগ্রসর হতে পারবে। এতে করে উৎক্ষেপণ খরচ নাটকীয়ভাবে কমানো সম্ভব হলে এবং চাঁদে একাধিক মিশন পাঠানোর অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হবে। চাঁদে মানব অবতরণ শুধু প্রযুক্তিগত গৌরবের প্রশ্ন নয়, এটি কৌশলগত প্রতিযোগিতার অংশ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত আর্টেমিস কর্মসূচির লক্ষ্য চাঁদে স্থায়ী মানব উপস্থিতি গড়ে তোলা। এই প্রেক্ষাপটে চীনের 2030 সালের আগেই নভোচারী অবতরণের ঘোষণা সরাসরি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক বার্তা বহন করে। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধের সময়কার স্পেস রেসের মতোই আধুনিক মহাকাশ প্রতিযোগিতা এখন প্রযুক্তি, অর্থনীতি এবং নিরাপত্তা তিনটির সমন্বিত রূপ। চীনের মহাকাশ কর্মসূচি রাষ্ট্রীয় পরিকল্পনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাদের পাঁচশালা পরিকল্পনায় মহাকাশ প্রযুক্তি একটি অগ্রাধিকার খাত। লং মার্চ 10 প্রকল্পে বিনিয়োগ মানে শুধু একটি রকেট তৈরি নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে উন্নত উপাদান প্রযুক্তি, উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন, সুনির্দিষ্ট নেভিগেশন ব্যবস্থা এবং সমুদ্রভিত্তিক উদ্ধার অবকাঠামো। হাইনান দ্বীপের ওয়েনচাং উৎক্ষেপণ কেন্দ্র ভৌগোলিকভাবে নিরক্ষরেখার নিকটে অবস্থিত, যা ভারী পেলোড উৎক্ষেপণে বাড়তি গতি এবং সুবিধা দেয়। সমুদ্র পথে বড় রকেট অংশ পরিবহনের সুযোগও এখানে সহজতর। মেংঝৌ মহাকাশযানের উন্নয়নের সমান গুরুত্বপূর্ণ। এটি চীনের ভবিষ্যৎ মানববাহী মিশনের কেন্দ্রবিন্দু। গভীর মহাকাশ দীর্ঘ সময় টিকে থাকার জন্য উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম, বিকিরণ সুরক্ষা এবং পুনঃপ্রবেশ তাপঢাল প্রযুক্তি প্রয়োজন। লং মার্চ 10 এবং মেংঝৌ একত্রে চীনের একটি পূর্ণাঙ্গ চন্দ্র মিশন আর্কিটেকচার গঠন করেছে। পৃথিবীর কক্ষপথে সমাবেশ, চন্দ্র ট্রান্সফার, অবতরণ এবং প্রত্যাবর্তন সব ধাপ অন্তর্ভুক্ত। চীনের লক্ষ্য কেবল পতাকা গেড়ে ফেরা নয়, তারা চাঁদে গবেষণা ঘাঁটি স্থাপনের পরিকল্পনাও করছে। আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন ILRS ইতিমধ্যে রাশিয়া সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনায় বসেছে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল, যেখানে বরফ আকারে পানি থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে উপস্থিতি প্রতিষ্ঠা ভবিষ্যৎ মহাকাশ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুতর হতে পারে। পানি মানে শুধু পানীয় নয়, এটি হাইড্রোজেন, অক্সিজেন ভেঙে রকেট জ্বালানি তৈরি করা সম্ভব। ফলে চাঁদ ভবিষ্যৎ আন্তঃগ্রহ ভ্রমণের রিফুয়েলিং স্টেশন হতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই অগ্রগতি যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার একটি নতুন মাত্রা যোগ করেছে।
প্রযুক্তিগত নিষেধাজ্ঞা, সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ এবং সামরিক নাগরিক প্রযুক্তির বিভাজন এসব সত্ত্বেও চীন মহাকাশ ক্ষেত্রে দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। লং মার্চ 10 এর সাফল্য দেখায় যে তারা নিজস্ব প্রযুক্তি উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুফল পাচ্ছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অংশীদারদের জন্য একটি বার্তা যে চীন বিকল্প মহাকাশ অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও পুনর্ব্যবহারযোগ্য রকেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহাকাশ উৎক্ষেপণের খরচ কমলে স্যাটেলাইট স্থাপন, গভীর মহাকাশ গবেষণা এবং বাণিজ্যিক মিশন সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হয়। চীন ইতিমধ্যে বৈশ্বিক স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে গুরুত্বপূর্ণ অংশীদার। তারা যদি ধারাবাহিকভাবে পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করতে পারে, তবে আন্তর্জাতিক বাণিজ্যিক উৎক্ষেপণ বাজারেও তাদের প্রতিযোগিতা বাড়বে। সামরিক মাত্রা উপেক্ষা করা যায় না। ভারী উৎক্ষেপণ যান প্রযুক্তি ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। যদিও চীনের কেন্দ্র কর্মসূচি বেসামরিক হিসেবে উপস্থিত, তবে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির বাস্তবতা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। উন্নত নেভিগেশন, দীর্ঘপাল্লার ট্রেজেক্টরি নিয়ন্ত্রণ এবং সুনির্দিষ্ট অবতরণ ক্ষমতা এসব প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। তবে চ্যালেঞ্জও কম নয়। মানববাহী চন্দ্র মিশন অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের অ্যাপোলো যুগের অভিজ্ঞতা দেখিয়েছে প্রযুক্তিগত ত্রুটি একটি মারাত্মক দুর্ঘটনা ডেকে আনতে পারে। চীনের সামনে রয়েছে নিরাপত্তা মান নিশ্চিত করা, পুনঃপ্রবেশের সময়, তাপ সুরক্ষা, চন্দ্রপৃষ্ঠে অবতরণ এবং উৎক্ষেপণের সময়সীমা 2030। এটি উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নে ধারাবাহিক পরীক্ষা ও ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক সহযোগিতা বনাম প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের আর্টেমিস অ্যাকর্ডসের বিপরীতে চীন নিজস্ব অংশীদারিত্ব কাঠামো গড়ে তুলছে। ভবিষ্যতে চাঁদের সম্পদ ব্যবহারের নীতিমালা, কক্ষপথ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা প্রশ্নে আন্তর্জাতিক আইনগত কাঠামো নিয়ে বিতর্ক বাড়তে পারে। মহাকাশ এখন আর কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্র নয়, এটি কৌশলগত প্রভাব বিস্তারের ক্ষেত্র। চীনের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সাফল্যের প্রভাব রয়েছে। প্রযুক্তিগত অর্জন জাতীয় গর্ব বৃদ্ধি করে এবং শাসন ব্যবস্থার বৈধতা জোরদার করে। মহাকাশ কর্মসূচি চীনের মহান পুনর্জাগরণ বয়ানের অংশ। লং মার্চ 10 সফল পরীক্ষা সেই বয়ানকে শক্তিশালী করে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আকৃষ্ট করার একটি হাতিয়ার হিসেবে এটি কাজ করে। পরিশেষে বলা যায়, লং মার্চ 10 সফল পুনরুদ্ধার একটি প্রযুক্তিগত পরীক্ষা হলেও এর তাৎপর্য বহুমাত্রিক। এটি চীনের চন্দ্রাভিযানকে বাস্তবসম্মত রূপ দিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তিতে তাদের অগ্রগতি প্রদর্শন করেছে এবং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় নতুন ভারসাম্য তৈরি করেছে। 2030 সালের আগেই চাঁদে চীনা নভোচারীর পদচিহ্ন পড়বে কিনা তা সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত যে এই সাফল্য চীনের মহাকাশ যাত্রাকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে, যেখানে প্রযুক্তি, কৌশল এবং জাতীয় আকাঙ্ক্ষা এক সূত্রে গাঁথা হয়ে ভবিষ্যতের দিগন্ত নির্ধারণ করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।